ওনার টেম্পারার কাজ রয়েছে, বিভিন্ন বিষয়ের কাজ রয়েছে, অ্যাসাসিন বলে কাজ রয়েছে, চৈতন্য বলে কাজ রয়েছে। তিলোত্তমার বুকে আবারও ফিরে এলেন গণেশ পাইন। রঙে রেখায় আর রহস্যময় অভিব্যক্তিতে যেন জীবন্ত হয়ে উঠল তার শিল্প জগৎ। শুক্রবার থেকে দক্ষিণ কলকাতার চিত্রকূট আর্ট গ্যালারিতে শুরু হলো এই প্রখ্যাত শিল্পীর বিশেষ চিত্র প্রদর্শনী। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন বিশিষ্ট আর্ট বিশেষজ্ঞ রীতা বিমানী। শিল্পীর এই অনন্য আয়োজনের শুরু থেকেই দেখা গেল শিল্পানুরাগীদের ভেদ। গণেশ পাইন, যাকে একসময় মকবুল ফিদা হোসেন আখ্যা দিয়েছিলেন গত 1000 বছরের শ্রেষ্ঠ ভারতীয় শিল্পী হিসেবে, তার নির্বাচিত কাজের এক বিরল সংগ্রহ নিয়ে সেজে উঠেছে এই প্রদর্শনী। শিল্পের স্বতন্ত্র ঘরানা, গভীরতা আর ভাবনার জগৎ সবকিছুই যেন এক ছাতের তলায় ধরা দিয়েছে। চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার প্রবাস কেজরিওয়াল এবং চারুলতার কর্ণধার আশাতি থালদারের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামী 10ই মে পর্যন্ত। চিত্রকূট আর্ট গ্যালারির প্রতিষ্ঠাতা ডক্টর প্রকাশ কেজরিওয়ালের উপস্থিতিতে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রীতা ভিমানী, দীপঙ্কর হোম। গড়িয়াহাট রোডের প্রেসিডেন্সি কোর্টে অবস্থিত চিত্রকূট আর্ট গ্যালারিতে প্রতিদিনই দর্শকদের জন্য খোলা থাকছে এই বিশেষ আয়োজন। আয়োজকদের কথায় নতুন প্রজন্মের কাছে গণেশ পাইনের শিল্পকে আরো কাছ থেকে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যেই 1 মাস ব্যাপী এই আয়োজন। এই চিত্রকূট আর্ট গ্যালারিতে এক্সিবিশন শুরু হয়েছে 10 এপ্রিল থেকে 10 মে অবধি চলবে গণেশ পাইনের উপরে। এম.এফ. হুসেনের বক্তব্যতে গণেশ পাইন হচ্ছে 1000 বছরে ইন্ডিয়াতে এইরকম আর্টিস্ট হয়নি। তো গণেশ পাইনের সে হিসেবে খুব ইম্পর্টেন্স আছে। ওনার অনেক ধরনের কাজ আছে, ওনার ড্রয়িং রয়েছে, জটিং রয়েছে, ওনার টেম্পারার কাজ রয়েছে, বিভিন্ন বিষয়ের কাজ রয়েছে, অ্যাসাসিন বলে কাজ রয়েছে, চৈতন্য বলে কাজ রয়েছে। ওনার যে শকুনি বাচ্চাকে খাবার দিচ্ছে ওই একটা কাজ রয়েছে। তো ওনার বিভিন্ন টাইপের কাজ রয়েছে আর ওনার কিছু পোস্টকার্ডও রয়েছে। তো আপনাদের আশা করি শো ভালো লাগে। এটা 10 এপ্রিল থেকে 10 মে অবধি চলবে। এটা 1টা থেকে 7টা, অ্যারাউন্ড 20 থেকে 30 ছবি আছে। এর আগে বলে নেই, গণেশ পাইন এই গ্যালারিতে আমার দীর্ঘদিন আগমন। আমি একজন তাত্ত্বিক পদার্থবিদ, আমি পদার্থবিদ্যার গবেষণায় কাজ করি। তো কিন্তু চিত্রকলায় আমার বরাবর আগ্রহ এবং এই গ্যালারির সাথে আমার যোগাযোগ প্রায় 4 দশকের। সুতরাং এখানে বহু বড় বড় আর্টিস্টের সঙ্গে দেখা হয়েছে অনেক। সেই সূত্রে গণেশ পাইনের সাথেও আমার প্রায় 1990-এর দশক থেকেই দীর্ঘ আলাপ। এখানে বসে অনেক, এবং উনি বিজ্ঞান দর্শন নিয়ে খুবই আগ্রহী ছিলেন, এটা অনেকে জানেন না। এবং দার্শনিক চিন্তাভাবনাগুলো এবং বিশেষত যেমন আইনস্টাইন রবীন্দ্রনাথের কথোপকথন নিয়ে আমি লিখেছিলাম একটা প্রবন্ধ। সেই ব্যাপারে উনি ভীষণ আগ্রহে, আমরা বিজ্ঞানের দর্শন নিয়ে ওনার সাথে কথাবার্তা হয়েছে এবং ওনার আঁকার মধ্যেও যে দর্শনটা ছিল, সুতরাং ওনার চিন্তাভাবনা খুবই গভীর স্তরে ছিল। এখানে অনেক নামকরা চিত্রকরদের সাথেই আমার পরিচয় হয়েছে। মকবুল ফিদা হুসেনও এখানে অনেক আলাপ হয়েছে। কিন্তু সবার থেকে আমার গণেশ পাইনকে স্বতন্ত্র মনে হয়েছিল তার চিন্তাধারার গভীরতা, তার ভাবনার যে ব্যাপ্তি সেটাতে, এবং সেটা তার আঁকার মধ্যেও প্রতিফলিত হতো। আজকে এখানে এসে আমি এত উৎফুল্ল যে গণেশ পাইনের এই প্রদর্শনী বিভিন্ন ইরা থেকে নেয়া ওনার কাজ দেখানো হয়েছে। এই ছোট জায়গায় কিন্তু অনেক ভালো ভালো কাজ আমরা দেখতে পাচ্ছি। আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে গণেশদার যেটা সিগনেচার পেইন্টিংস, যেমন গুয়াশ অন ক্যানভাস, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো যেখানে এখানে আছে, এগুলো তো আছেই, এগুলো একেবারে আমি বলবো প্রাইসলেস। আর আবার অনেক কিছু আছে যেগুলো আপনারা একটু যদি পরে ওদিকে যান, উনি পোস্টকার্ড, অনেককে পোস্টকার্ড লিখতেন। ভাবতে পারেন আজকের দিনে আপনাদের যদি একটা পোস্টকার্ড কোনো বিখ্যাত শিল্পীর কাছ থেকে আসে, তিনি সেটা ওখানে একটা ছোট এঁকে দেন, আবার পেছনে অনেকটা কিছু লিখে দেন। মানে এটারও একটা খুব
মূল্য আছে, খুবই মূল্যবান। তো উনি এগুলো লিখেছিলেন সমরেশ বন্দ্যোপাধ্যায়কে, ওগুলো গিয়ে দেখবেন। একটা জিনিস বলার আছে যে গণেশ পাইন নিজেকে কিন্তু যতটা প্রজেক্ট করার কথা উনি সেটা করতেন না। ওর কাজই হচ্ছে ওর সম্ভার, মানে ওটাই আমরা পেয়েছি যে কী ধরনের কাজ, কি এক্সকুইজিট কাজ। হুসেন সাহেব একবার বলেছিলেন যে গণেশ পাইন ইজ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান আর্টিস্ট। ভাবুন, একজন শিল্পী অন্য শিল্পীর সম্বন্ধে এইভাবে বলছেন। এটা আমার এত ভালো লেগেছে যে আমি যখন নিউ ইয়র্কে গেছি, একটা সাদবিজ এক্সিবিশন হচ্ছিল, প্রথম এক্সিবিশন অফ কন্টেম্পোরারি ইন্ডিয়ান আর্ট। ফ্যান্টাস্টিক একটা এক্সিবিশন হয়েছিল ওখানে। আর ওই কালেকশনটা ছিল উইথ চেস্টার অ্যান্ড ডেভিডা হারউইটস। তারা ভারতবর্ষে আসতেন ফ্রম 1960s আর প্রচুর কালেকশন করতেন। তো গণেশ তার পেন্টিংও ওখানে রাখা হয়েছিল। ওইখানে যেসব পেন্টিংয়ের সেল হলো তাতে ওই সময় 1995-এ $1 million ওরা পেয়েছিলেন, উইচ ইজ নট ভেরি মাচ। আমি বলবো যে এখন ভাবুন, আর আমি আবার গণেশদার কাজে চলে আসছি। ওখানে ওনার যে কাজটা ছিল সেটা কিন্তু হুসেন সাহেবের কাজের চেয়েও বেশি দামে বিক্রি হলো। সেটা আমার এত ভালো লেগেছিল যে আমি ওই সময় 1995-এ অ্যাকচুয়ালি প্রেসে লিখেছিলাম, ইকোনমিক টাইমসে, দ্যাট গণেশ পাইন সেলস ফর দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট। তা আমরা খুবই গর্বিত হয়েছিলাম সেই সময়। আজকে রিসেন্টলি আমি দেখছিলাম একটা ওয়েবসাইটে স্যাফরন আর্ট বলে। স্যাফরন আর্টে অনেক ভালো ভালো পেন্টিং, ওগুলো সেল হয়, অকশন হয়, একটা রিজার্ভ প্রাইস থাকে। তো স্যাফরন আর্টে একটা পেন্টিং দেখলাম, আপনাদের পরে দেখিয়ে দেবো, ওটা হয়তো আপনারা ছবিটা তুলতে পারবেন। একটা ল্যান্ডস্কেপ। আমরা গণেশবাবুর ল্যান্ডস্কেপ নিয়ে অতটা হয়তো আলোচনা করি না, কিন্তু দোজ ওয়ার সাম অফ হিজ এক্সকুইজিট ওয়ার্কস অলসো। তো এই ল্যান্ডস্কেপটা স্যাফরন আর্টে এই এপ্রিল মাসে এখন বিক্রি হলো, ভাবতে পারেন কত অ্যামাউন্টে? 1,44,00,000 একটা ছোট ল্যান্ডস্কেপ। কাজেই ভাবতে পারেন যে গণেশ পাইনের কি কাদর আছে, মানে আমাদের কাছে কি আর বলবো। আপনারা একটু ভালো করে এক্সিবিশনটা দেখুন, দেখেই বুঝতে পারবেন যে আমরা যে এখানে এসছি, আমরা চিত্রকূট গ্যালারি আমাদের এটা একটা চান্স দেখার জন্য, টু বি এক্সিবিটেড। এটা দেখে ভাবছি যে এটা যদি অন্য দেশ হতো তাহলে কত লোক পিলপিল করে আসতো। আমরা এখানে কলকাতায় কিরম জানি টেক ফর গ্রান্টেড করি যে আচ্ছা ঠিক আছে, গণেশ দা আমাদের মাঝে আছেন। তবুও আপনারা একটু দেখুন, দেখে নিশ্চয়ই খুবই ভালো লাগবে। শিল্প, স্মৃতি আর সৃষ্টির মেলবন্ধনে চিত্রকূটে এখন যেন গণেশ পাইনের এক অনন্ত উপস্থিতি, যা দেখে মুগ্ধ চিত্র অনুরাগীরা।
ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। हमारे बीरभूम में जो मतदान होने वाला है वो गुरुवार के सोनार बांग्ला के संकल्प को सिद्ध करने के लिए करना है। गुरुदेव की कल्पना का भय शून्य बंगाल बनाने के लिए करना है। माफिया राज, अवैध वसूली और तुष्टीकरण को समाप्त करने के लिए, कमीशन खोरी और भ्रष्टाचार मिटाने के लिए मतदान करना है और लाल मिट्टी का गौरव वापिस लाने के लिए मतदान करना है। भाइयों बहनों, वापिस लाने के लिए मतदान। भारतीय जनता पार्टी को वोट मतलब भय मुक्त बंगाल को वोट। 2021 শিক্ষা ও 2026 লক্ষ্য। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 3টি আসন থেকে বেরিয়ে 77টি আসনে পৌঁছলেও ক্ষমতা দখল করতে পারেনি। তবে ভোট শতাংশের ব্যাপক বৃদ্ধি, প্রায় 38%, দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে। 2026 সালের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা দলের প্রধান নির্বাচনী কৌশলী অমিত শাহর লক্ষ্যমাত্রা স্থির করেছেন 170টি আসন। তথ্য পরিসংখ্যান বলছে 2021 আসন 77, 2026 লক্ষ্যমাত্রা 170, সদস্য সংগ্রহের লক্ষ্য 1 কোটি। অমিত শাহের এবারের কৌশলে বড় জনসভার চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে গ্র্যানুলার মাইক্রো ম্যানেজমেন্ট, হাই ডেসিবেল ক্যাম্পেইনের বদলে নিঃশব্দের সংগঠন গোছানোর উপর জোর দিচ্ছেন তিনি। 15 দিনের গ্রাউন্ড মিশন, কর্মীদের মনোবল বাড়াতে শাহ নিজে 15 দিন রাজ্য থেকে বুথ স্তর পর্যন্ত সরাসরি নজরদারি চালাচ্ছেন। সদস্যতা অভিযান 2024 অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে ইতিমধ্যেই প্রায় 80 লক্ষ নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। হারানো আসন পুনরুদ্ধার। 2021 যেসব আসনে বিজেপি সামান্য ব্যবধানে হেরেছিল সেগুলিকে বিশেষ টার্গেট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আভ্যন্তরীণ কোন্দল ও ঐক্যবদ্ধ লড়াই, দলের ভিতরের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে শাহ কিন্তু অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন।